আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর কুষ্টিয়া শহর শাখার সম্মানিত আমির, কুষ্টিয়া জেলা কর্ম পরিষদ সদস্য জনাব এনামুল হক, উপস্থিত আছেন জেলা জামাতের সম্মানিত ইউনিট সদস্য সাবেক ছাত্র নেতা জনাব অধ্যাপক জামালত আলী, উপস্থিত আছেন মিরপুর উপজেলা সম্মানিত আমির জনাব খন্দকার রেজাউল করিম, সেক্রেটারি জনাব শেখ মহিউদ্দিন আহমেদ, নায়েব আমির জনাব অধ্যাপক শাহ আখতার মামুন, আমাদের পৌরসভার সাবেক আমির বর্তমান উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ, সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, অন্যান্য উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী মিরপুর উপজেলা শাখার পক্ষ থেকে আমরা আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আপনারা হয়তো ইতিমধ্যেই বিভিন্ন মাধ্যমে অবগত হয়েছেন, গতকাল 12/1/2025 ইং তারিখ গোড়াপাড়া গ্রামের জামাতের বেশ কিছু সংখ্যক কর্মী সমর্থককে বিএনপি শ্রদ্ধাবরণে জাসদ গণবাহিনীর সদস্যরা, যার মধ্যে রাশেদ মাহমুদ নাসির, পিতা মৃত ইউসুফ আলী, গ্রাম বুড়াপাড়া, থানা মিরপুর, জেলা কুষ্টিয়া, এবং জাসদ সন্ত্রাসী বাহিনীর 60-65 জন সদস্য নিয়ে দেশীয় অস্ত্র রামদা, ফলা, সড়কি, হাসুয়া, দা, ইট পাথর এবং আগ্নেয়াস্ত্র, পিস্তল ও বন্দুক নিয়ে অতর্কিত হামলা করে মোহাম্মদ শফিকুল ইসলাম পিতা আব্দুল বারেক, মোহাম্মদ মজনু মিয়া পিতা মৃত আব্দুল মজিদ, আবুল হাশেম পিতা মৃত আফসার মোল্লা চরপড়া, রেজাউল করিম পিতা জুলমত মন্ডল শ্রীরামপুর, আবুল কাশেম আজাদ পিতা সাদেক আলী গ্রাম হালসা, মোহাম্মদ ইউনুস মোল্লা পিতা ওয়াজ আলী গ্রাম বুড়াপাড়া, মোহাম্মদ ওহিদুল ইসলাম পিতা খোদাবক্স, মোহাম্মদ আনারুল হক মৃধা পিতা মৃত মুসলিম মৃধা, শাং চৌধুরীপাড়া সহ আরো বেশ কয়েকজনকে আহত করে। তাছাড়া ইতিমধ্যে তারা জোরপূর্বক 2টি গরু, আনুমানিক মূল্য যার 3 লক্ষ টাকা ও একটি ভ্যান সহ বিভিন্ন মালামাল লুট করে এবং বাড়ির মহিলাদের গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে ও গুরুতর জখম করে। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। মূলত ঘটনার সূত্রপাত হয় বুড়াপাড়া মিটন মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নকে কেন্দ্র করে। বুড়াপাড়া মিটন মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে বাংলাদেশ জামাত ইসলামী আমলা ইউনিয়ন আমির জনাব মোহাম্মদ নাসিম রেজা মুকুল প্রতিদ্বন্দ্বিতা করায় একই গ্রামের আরেকজন প্রার্থী রাশেদ মাহমুদ নাসিরের নেতৃত্বে গত 11/1/2025 ইং তারিখ রাত আনুমানিক 7:30টার সময় আনুমানিক 30-40 জন দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জনাব নাসিম রেজা মুকুলের বাড়ি ঘেরাও করে, ভয়ভীতি প্রদর্শন করে এবং সভাপতি পদের প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত হয়ে কাগজপত্র প্রত্যাহার করার জন্য চাপ সৃষ্টি করে এবং 12/1/2025 ইং তারিখ জামাত কর্মীদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে। বিষয়টি পুলিশ প্রশাসনকে অবহিত করলে, বলতে এখানে আমরা গতকালকে বুঝাইছি, জামাত কর্মীদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে বিষয়টি পুলিশ প্রশাসনকে অবহিত করলে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়ের উদ্যোগে সাবেক মিরপুর উপজেলা চেয়ারম্যান অর্থাৎ আমি আব্দুল গফুর ও সাবেক সদরপুর ইউনিয়ন চেয়ারম্যান জনাব আব্দুল হক সাহেবের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করার জন্য অনুরোধ করেন। তার প্রেক্ষিতে 12/1/2025 তারিখ বেলা 3:30 ঘটিকার সময় বুড়াপাড়া মিটন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বসার সিদ্ধান্ত মোতাবেক উক্ত স্থলে উপস্থিত হওয়ার সাথে সাথেই পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র রামদা, ফলা, সড়কি, হাসুয়া, দা, ইট পাথর এবং আগ্নেয়াস্ত্র, পিস্তল, বন্দুক নিয়ে বেআইনি জনতাবদ্ধ হইয়া 1 নম্বর আসামি রাশেদ মাহমুদ নাসির
এবং 2 নম্বর আসামি রেজাউল হক তুফানের নেতৃত্বে এজাহারে উল্লেখিত বাকি আসামিগণ অজ্ঞাত আরও অনেকে আমাদের কর্মী সমর্থকদের উপর অতর্কিত হামলা করে। এই ব্যাপারে মিরপুর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামী মিরপুর উপজেলা শাখার পক্ষ থেকে প্রশাসনের কাছে আসামিদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আশা করি এ বিষয়ে সঠিক তথ্য জনগণের সামনে উপস্থাপন করবেন। সংবাদ সম্মেলনে আপনাদের আন্তরিক উপস্থিতির জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী মিরপুর উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, আমরা সংক্ষিপ্ত আকারে এর মধ্যে আরেকটি বিষয়, ইতিমধ্যে আপনারা শুনেছেন আমাদের একজন কর্মী মোহাম্মদ খোকন মোল্লা, পিতা মোহাম্মদ নওশের আলী কথা মোল্লা, ইতিমধ্যেই ঢাকায় পৌঁছানোর পরেই মারা যায়। এর নেতৃত্ব দেন মোহাম্মদ রেজাউল হক তুফান, পিতা মৃত আফাজ উদ্দিন, গ্রাম বুড়পাড়া, এবং রাশেদ মাহমুদ নাসির, পিতা মৃত ইউসুফ আলী, গ্রাম বুড়াপাড়া। তারা উভয়ে সহ আরো অনেকে রামদা দিয়ে তার মাথার উপর এলোপাতাড়ি মারাত্মক জখম করে। সাথে সাথে সে মারাত্মক রক্তাক্ত হয়। কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং সদর হাসপাতাল আজ সকালে তাকে ঢাকাতে রেফার করে এবং ঢাকায় নিয়ে যাওয়ার পথেই সে মৃত্যুবরণ করলো। আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম তাকে মৃত ঘোষণা করা হয়েছে। এইরকম একটি অমানবিক এবং পূর্ব পরিকল্পিতভাবে আমাদের, যেখানে আমরা বিষয়টি সুরাহা করার জন্য স্থানীয়ভাবে যাতে আর কোনো গ্যাঞ্জাম না থাকে, সে কারণেই ওসি সাহেব এই উদ্যোগ গ্রহণ করে এবং সেখানে আমরা দুজন যাই। কিন্তু সেখানে পৌঁছানোর পরপরই অতর্কিতভাবে তারা আমাদের লোকজনের উপর হামলা করে। একেবারে নিরস্ত্র কোনো কিছু ছাড়া স্বাভাবিকভাবে সেখানে যাওয়া হয়েছিল। এর জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি বারবার। এখন পর্যন্ত আসামি গ্রেপ্তার একজনও হয় নাই। সেই জন্য আপনাদেরও কাছে আমাদের আশা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সত্য ঘটনাটা কি আপনারা তুলে ধরবেন। যা ঘটেছে আমরা সেটাই তুলে ধরতে চাই, আমরা কোনো মিথ্যার আশ্রয় নিতে চাই না। একজন ভাই আমাদের ইতিমধ্যেই শাহাদত বরণ করেছেন। তার যারা এই কাজটা করেছে তাদের অবশ্যই আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং শাস্তি নিশ্চিত করার জন্য জোর দাবি জানাচ্ছি। এই আছে আমাদের সংক্ষিপ্ত লিখিত বক্তব্য। যদি আপনাদের কোনো প্রশ্ন শীট আমরা এইটা এখনো দিতে পারছেন, একটু ইনকমপ্লিট আছে। আচ্ছা, একটা বিষয় আমাদের একটু ক্লিয়ার করবেন, যেটা গতকালকে থেকে আমরা শুনে আসছি বিএনপির হামলায়, বিএনপির কর্মীদের বা সমর্থকদের হামলায় আপনাদের নেতা কর্মীরা আহত। আপনি এখন বললেন জাসদ গণবাহিনীর, তাহলে বিষয়টি তো সাংঘর্ষিক হয়ে গেল। এবং আমি এর উত্তর এটা গতকালকে আপনাদের নেতারাও বলেছে যে তারা হচ্ছে বিএনপি। তাহলে এখন কি করবে? বিগত 14-15 বছরে এই যে রাশেদ মাহমুদ নাসির যে এখন বিএনপি সেজেছে, তার কোথাও খোঁজ পায় নাই এবং সেই গ্রামের রেজাউল হক তুফান সহ, হান্নান সহ আরো যারা জাসদ নেতা কর্মী, তাদেরই ছত্রছায়ায় থেকেছে, তাদের সাথেই চলাফেরা করতে। তাকে আমরা কিভাবে বিএনপির শ্রদ্ধাবরণে আমি বলেছি, এখন বিএনপি তাদেরকে বিএনপি হিসাবে গ্রহণ করবে না কিভাবে গ্রহণ করবে তাদের ব্যাপার। আমরা তার কার্যকলাপ যেটা দেখেছি, সে এখন বিএনপির এই সেই নানা কথা বলছে, কিন্তু সে প্রকৃতপক্ষে বিগত 1.5 যুগ ফ্যাসিস্ট সরকারের আমলে কোনো বিএনপির কার্যকলাপের সাথে আমরা দেখি নাই। আমার একটা প্রশ্ন আছে, এই যারা হামলায় জড়িত তারা 12টা পর্যন্ত হামলা বাজারে নাসির নামে একজন সহ আরো বেশ কয়েকজন ব্যক্তি বেলা 12টা পর্যন্ত হামলা বাজারে ঘোরাফেরা করেছে, তারা সংবাদ সম্মেলন করেছে এবং তারা তাদের মোবাইল ফোন, আমি বিকেল 3টা পর্যন্ত ট্রাই করে দেখছি তাদের মোবাইল ফোন খোলা আছে। তো আপনারা কি মনে করেন কিনা যে প্রশাসন
তাদেরকে ধরতে বা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ কিনা, এই প্রশ্নটা করছি। আমরা এখন পর্যন্ত আমরা আইন হাতে তুলে নিতে চাই না। প্রথম কথা, আমরা বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে ওসি সাহেবকে বারবার আমরা বলেছি, উনি এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করে নাই বা গ্রেপ্তার করতে সক্ষম হয় নাই কিনা সেটা উনি জানেন। কিন্তু আমরা বারবার এটা বলছি, আমাদের ভাই অধ্যাপক জমারত আলী এখনো বললেন, তখন আমার একজন ভাই মারা গেছে, তখন আমাদের লোকজনের তো সেন্টিমেন্টটা কেমন হতে পারে সেটা আপনারা জানেন। তাকে অনুরোধ করছে যে আপনি প্রয়োজনীয় ব্যবস্থা নেন, তা না হলে এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আমরা এটা বারবার বলছি। এখন প্রশাসনের দায়িত্ব, প্রশাসন কি করবে সেটা আমরা আরো অপেক্ষা করছি। আমরা অবশ্যই যদি প্রশাসন এর বিহিত ব্যবস্থা না করে, আজকের মধ্যে যদি তাকে, সেই আসামিরা এখনো গ্রামে ভয় হুমকি দিয়ে বেড়াচ্ছে, যদি গ্রেপ্তার না করে, আইনের আওতায় না আনে, অবশ্যই আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। এখন পর্যন্ত কতজন জনদেশের নেতাকর্মী আহত আছেন? গতকালকের ঘটনায় হাসপাতালে আজ পর্যন্ত 10 জন ছিল। গতকালকে প্রাথমিক চিকিৎসায় আরো 4-5 জন দিয়ে প্রাথমিক চিকিৎসা, মোট 35 জন। হাসপাতালে আজ পর্যন্ত 10 জন। আশঙ্কাজনক আছে কতজন? আশঙ্কাজনক এখনো একজন মারা গেলেন, এখনো 2 জন আশঙ্কাজনক আছে। মামলা হয়েছে। এটা অবশ্যই পরিকল্পিত। আমরা সেখানে গেছি একটা শান্তিপূর্ণ সহাবস্থান করার জন্য। আমরা না পৌঁছাতেই তারা অতর্কিত হামলা চালিয়েছে। তাহলে এটা তো পূর্ব পরিকল্পিত ছাড়া কখনো, এই যে তাৎক্ষণিক তো রামদা, ঢাল, ফালা, সরকি, আগ্নেয়াস্ত্র কিভাবে আসতে পারে না। কালকে যে আপনারা ওখানে গেছিলেন, এটা আপনাদের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল নাকি তাদের পক্ষ থেকে আমন্ত্রণ? এটা প্রথমত আমরা আমাদের আগের দিনের ঘটনার প্রেক্ষিতে আমরা একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছিলাম। গতকালকে সেটা হবে, সেটা বোরাপাড়াতেই হবে। ইতিমধ্যেই বিএনপির সাবেক সভাপতি আব্দুল হক সাহেব, উনি আমার কাছে আসলেন। আমি তখন কুষ্টিয়া থেকে ফিরে, জেলা আইন শৃঙ্খলা মিটিং থেকে ফিরে আমি নামাজের জন্য যাচ্ছি, তখন আসলেন। বললো যে ভাই, এটা প্রতিবাদ সমাবেশটা বন্ধ করা যায় না? অবশ্যই যাই, কিন্তু প্রতিবাদ সমাবেশ কেন আমরা করছি সেটা আপনাকে আগে জানতে হবে। সেই বিষয়টা সুরা হলে আমরা ব্যবস্থা নেব। উনি বললেন যে সেই বিষয়টা সুরা হবে, মানে আমাদের যে প্রার্থী অ্যাডহক কমিটির, তারটা জোর করে প্রত্যাহার করতে হবে। কারোর কোনো প্রার্থিতা সেখানে থাকবে না, নাসিরের সব থাকবে। যে এখন আগেও জাসদের সহযোগিতা নিয়ে এই 18 বছর প্রায় সে দাপটের সাথে চলেছে, আবার এখনো ফ্যাসিস্ট বিদায় হওয়ার পরেও যদি সেই আবার এই কাজটা করতে থাকে, তাহলে এটা তো স্বাভাবিকভাবে মেনে নেওয়া যায় না। তারপরেও ওনার কথায় আমরা আশ্বস্ত হয়ে আমরা বসেছি। বসার পরে আমরা একটা আলোচনা করে ওসি সাহেবকে বললাম যে হ্যাঁ, এটাই আমরা একমত, তবে এইখানে না, আমরা ওইখানে যেয়ে বসে উভয় পক্ষকে নিয়ে সেটা একটা এই মেসেজটা আমরা দিয়ে আসবো, যা অতীতে হয়ে গেছে এখন আর যাতে না হয়। কিন্তু আমরা যাওয়ার পরেই আমি তার সাথে শর্ত যোগ করলাম, ওসি সাহেব নিজে যাবে, আমি যাব, হক সাহেব যাবে, এই সাথে আমাদের নেতা কর্মীরা যাবে। আমরা যাওয়ার পরেই ওসি সাহেব আমাদের পিছনেই, মানে 5-7 মিনিটের মধ্যেই উনি চলে আসলেন। হক সাহেবকে ফোন করলাম, উনি বললো যে ভাই আমি ওভারে, মানে ওদের লোকজন যেখানে সেখানে উনি। তো ঘটনা এইভাবে ঘটে গেল। আচ্ছা, একটা বিষয় এখনো ক্লিয়ার হয়নি, সেটা হচ্ছে যে বারবারই কিন্তু বিএনপি একটা বৃহৎ একটি রাজনৈতিক দল, সেখানে এটা ফলাভাবে প্রচার হয়ে গেছে অলরেডি বিএনপির হামলায় জামাতের কর্মীরা। সেক্ষেত্রে আপনারা এখন যদি বলেন জাসদ গণবাহিনীর লোকজন, তাহলে কেন তাদেরকে বিএনপি বানানো হলো? আর যদি বিএনপির হয়েই থাকে তাহলে তিনি বিএনপির কি? আমরা একাধিক জেলার বিএনপির নেতাদের সাথে কথা বলেছি, হক সাহেবের সাথে কথা বলেছি, তিনি বলছেন যে বিএনপির এক পক্ষ রয়েছে স্থানীয় এবং জামাতের পক্ষ রয়েছে, দুই পক্ষ দুজনের কারণে এই হামলার ঘটনা ঘটেছে। কিন্তু আপনি এখানে একদম বানাই দিলেন যে জাসদ গণবাহিনী, তাহলে নাসিরউদ্দিন সাহেব কে? উনি আমি বলছি বাকি যারা বিএনপির নেতারা বলছে যে নাসিরউদ্দিন আমাদের দলীয় কোনো পদে নেই, তিনি আমাদের সমর্থক, এটা এলাকাতে পরিচিত। আমার কথা আমি সেটাই বলেছি যে সে এক সময় বিএনপির ছিল, কিন্তু বিগত
দেড় যুগে তার কোনো খবর আমরা পাই নাই। সে বিএনপি কর্মী হিসাবে বা নেতা হিসাবে আমরা পাই নাই। সে সবসময় জাসদ বাহিনীর সাথে চলেছে এবং সে বাদে রেজাউল হক তুফান সহ বকুল আরো যারা সবই জাসদের। কে নাসির, সে কি আমরা জানি না। আমি একটা জিজ্ঞাসা তো আমরা একটু সংক্ষেপ করতে হবে। যে আমার কাছে একটু জড়তা লাগছে সেই বিষয়টা একটু পরিষ্কার হওয়ার জন্য। প্রথম কথা, আপনি সেটা বর্ণনা করেছেন যে বিএনপি উপজেলা সাবেক সভাপতি আব্দুল হক সাহেব উনি একটা সমঝোতা প্রস্তাব দিয়েছেন। তারই আলোকে গতকালকে আপনাদের সাথে সমঝোতা বৈঠকের কথা ছিল, কিন্তু যখন সমঝোতার ওই জায়গায় আপনারা উপস্থিত হয়েছেন আর একটা পক্ষ পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রের সজ্জিত আছে, এরকম সময় হক সাহেবের উপস্থিতি ওখানে ছিল না আপনার বক্তব্যটা, এবং তাকে জিজ্ঞাসা করছেন, উনি বলছেন যে ওই পারে আছে। তা এই ঘটনায় আপনি আপনার বক্তব্যের শুরুতেই বলেছেন যে আসলে গণবাহিনী এই হামলাটা চালিয়েছে এবং এই আমাদের লোকজনকে আহত নিহত করেছে। এই একটা বিষয়, এটা আমার কাছে একটু কন্ট্রাডিক্টর মনে হয়েছে যে আসলে এখানে হক সাহেবের ভূমিকাটা কি ছিল। সে কি এই যারা এখানে আক্রমণ করছে তাদের কি নেতৃত্ব দিচ্ছিল? যদি উনি নেতৃত্ব দিয়ে থাকেন তাহলে বিষয়টা কি বিএনপির নেতৃত্বে আপনাদের সাথে সংঘর্ষ হয়েছে, বিষয়টা এমন কিনা? এক। দুই, আরেকটা বিষয় বলেছেন প্রশাসন। এ পর্যন্ত গতকালকের থেকে এ পর্যন্ত যে ঘটনাটা ঘটেছে সেখানে প্রশাসনের ভূমিকাটা আপনাদের কাছে নেতিবাচক মনে হয়েছে। সেই ক্ষেত্রে প্রশাসনের ব্যাপারে আপনাদের বক্তব্যটা স্পষ্ট করবেন। ধন্যবাদ। প্রথম প্রশ্ন হচ্ছে যে হক সাহেব আসছিল, কিন্তু আমরা স্কুল মাঠে জমায়েত হওয়ার কথা, আমরা স্কুল মাঠে জমায়েত হয়েছি। ওনার কাছে যখন আমি বলি, উনি বললেন যে ভাই আপনাদের লোকজন যাওয়ার কারণে, মানে উনি পৌঁছানোর আগেই কিনা তা আমি জানি না, ওনাকে তো দেখতে পাইনি, ওনার সাথে ফোনে কথা হয়েছে যে আমি এই দিক দিয়ে ঘুরে এইদিকে আসতে, মানে ওরা যে দিকে ছিল। তো এইটা আমার কাছেও অস্পষ্ট, উনি নেতৃত্ব দিয়েছেন কিনা জানি না। উনি এসেছেন, আমরা গেছি, ওসি সাহেবও গেছেন আমাদের পরপরই। এটা উনি নেতৃত্ব দিয়েছেন কিনা এটা আমার জানা নেই, এ ব্যাপারে আমরা এখনো অস্পষ্ট। প্রথম প্রশ্ন, সমঝোতার প্রস্তাব দেখে তারপরে আবার এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিল, সেই ক্ষেত্রে আপনার ওনার কাছে সাথে কোনো কথা হয়েছে যে দায়টা কে নেবে? আমি ওনাকে সাথে সাথে ফোন করছিলাম, উনি বললেন যে ভাই আমি জিজ্ঞাসা করলাম ওসি সাহেবকে যে উনি কই। ওনার তো প্রথম কথা এই ছিল উনি কই। তো ওসি সাহেব ওভার থেকে ঘুরে এসে বললেন যে ওনার শরীরটা খুবই খারাপ, উনি চলে গেছেন রাজশাহী। এরপরে ওনার কি ভূমিকা এটা আমার জানা নেই। 2 নম্বর প্রশ্ন হচ্ছে প্রশাসনের ব্যাপারে। আমাদের প্রশাসনকে আমরা ইতিবাচক হিসাবে দেখতে চাই, কিন্তু এখন পর্যন্ত কার্যকলাপে ইতিবাচক ভূমিকা আমরা পাচ্ছি না, এতটুকু। তো ধন্যবাদ সবাইকে। এই